সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আফগানিস্তান থেকে বাংলাদেশ কোথাও ভারতের অনুগত কোনো সরকার ক্ষমতায় নেই। আঞ্চলিক ভূ রাজনীতির এই প্রেক্ষাপটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কূটনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সাউথ ব্লকের বারান্দায় নানা গুঞ্জন আর ফিসফিস। আলোচনায় এখন কেবল দুটি শব্দই উচ্চারিত হচ্ছে, তা হচ্ছে স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 2015 সালে প্রথম এই শব্দ দুটো উচ্চারণ করেছিলেন। দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কে টানাপোড়েন দিল্লির জন্য যে বিপর্যয় সৃষ্টি করেছে তা বুঝতে স্ট্র্যাটেজিক পেশেন্সকে খুবই যুৎসই শব্দ হিসেবে বেছে নেওয়া হচ্ছে। দক্ষিণ এশিয়ায় ভারতের কূটনৈতিক বিপর্যয়ের নানা দিক নিয়ে আউটলুক পত্রিকার বিশ্লেষণের ভিত্তিতে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। 2014 সালে আফগানিস্তানের পশ্চিমা বিশ্ব সমর্থিত তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনির প্রতি সব ধরনের সমর্থন নিয়ে মাঠে নামে ভারত। কিন্তু শেষ পর্যন্ত 2021 সালে তালেবানের আবারও ক্ষমতা দখলের মাধ্যমে সেখান থেকে অনেকটা বিতাড়িত হতে হয় ভারতকে। 2022 সালে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানে রূপ নিলে ক্ষমতাচ্যুত হয় ভারত সমর্থিত সরকার। দেশটিতে আবারও ক্ষমতায় আসে রাজাপাকসে পরিবার। মালদ্বীপে ভারত খেদাও আন্দোলনের কারণে নতুন নির্বাচনে ক্ষমতায় আসে চীনপন্থী সরকার। আর এক প্রতিবেশী দেশ নেপালে কিছুদিন পরপরই সরকার পরিবর্তন হচ্ছে। দেশটিতে চীন ও ভারতের প্রভাব বিস্তারের লড়াইয়ের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। নেপালের নেতাদের একবার ভারতের দিকে আবার একবার চীনের দিকে দৌড়াদৌড়ি করা একটি সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে, যা এই অঞ্চলের জনগণ নিয়মিতই দেখছেন। বাংলাদেশে ভারতের সবচেয়ে মিত্র ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হাসিনা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে শেষ পর্যন্ত ভারতের কাছেই আশ্রয় আছেন এখন। ভারতের সংবাদ মাধ্যম আউটলুক ইন্ডিয়ায় গত 21শে আগস্ট লেখা এক নিবন্ধে দেশটির লেখক ও কলামিস্ট সীমা গুহ বলেছেন, বাংলাদেশে শুরু হওয়া ছাত্র আন্দোলনের ফলে টালমাটাল পরিস্থিতির শেষ পরিণতি কী হতে পারে তা বুঝতে অক্ষমতার পরিচয় দিয়েছে নয়াদিল্লি। এই ছাত্র আন্দোলনের শক্তি সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না, যা শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য করে। সীমা গুহর মতে এই ঘটনা কেবল ভারতের কূটনৈতিক ব্যর্থতার প্রতিফলন নয়, একই সাথে তা ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর বাংলাদেশের রাজপথের আন্দোলনের গতিবিধি বোঝার ব্যর্থতাকেও স্পষ্ট করে দিয়েছে। তার মতে ভারত সরকার সম্ভবত এই আত্মতুষ্টিতে ভুগছিল, আগের দিনগুলোর মতো এবারের আন্দোলনকেও শেখ হাসিনার সরকার খুব সহজেই দমন করতে সক্ষম হবে। শেখ হাসিনার সরকার যে জনগণ থেকে দিন দিন বিচ্ছিন্ন হয়ে পড়ছে তার লক্ষণগুলো ক্রমেই স্পষ্ট হয়ে দেখা দিচ্ছিল। এগুলো গোপন করার কোনো উপায় ছিল না। ভারতের সাবেক রাষ্ট্রদূত অনিল ওয়াধহাবা বলেছেন, বাকি বিশ্বের মতো ভারতও দেখছিল বিগত 2 বছর ধরেই বাংলাদেশের রাজনৈতিক আকাশে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ক্রমে শিথিল হয়ে আসছিল। কিন্তু এরপরও চীনকে মোকাবেলা করতে ও বাংলাদেশে ইসলামী শক্তির উত্থান ঠেকাতে হাসিনাকেই সমর্থন করার সিদ্ধান্ত নেয় ভারত। উনিশশো 71 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নয়াদিল্লির ভূমিকার কারণে ভারতের সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবসময় ঘনিষ্ঠ মৈত্রীর সম্পর্ক ছিল। ইন্দিরা গান্ধী সহ নেহরু পরিবারের সাথে শেখ হাসিনার সম্পর্কের কথা সবাই জানেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। হাসিনা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2009 সালে ক্ষমতা আসার পর তার অন্যতম কাজ ছিল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফার নেতাদেরকে ভারতের হাতে তুলে দেয়া। ভারতের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে শেখ হাসিনার এমন উদ্যোগকে কেবল ভারত সরকার নয়, বিরোধী দলগুলো প্রশংসা পেয়েছিল। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ছিল নরেন্দ্র মোদী সরকারের জন্য একটি বড় আঘাত। এটি ছিল ভারতের জন্য একটি মারাত্মক কূটনৈতিক ব্যর্থতা।
হাসিনার ১৫ বছরের শাসনামলে ভারত তার জন্য বহু সময়, শ্রম ও শক্তি ব্যয় করেছে, কিন্তু এখন ভারত একেবারে হালছাড়া হয়ে পড়েছে। বর্তমানে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসায় দিল্লি তার কাছ থেকে কিছুটা হলেও নিশ্চয়তা পেতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে ইউনূসের ভালো ইমেজ রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেন তিনি। ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে তিনি সঠিক বার্তা পৌঁছে দিয়েছেন। একই সাথে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে সেখানে সমবেত হিন্দু সম্প্রদায়ের সদস্যদেরকে সাহসও জুগিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতেও তিনি পদক্ষেপ নেন। শেখ হাসিনা তার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে মার্কিন ঘাঁটি করার অনুমতি না দেওয়ার কারণেই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য নিজের দুর্বলতাগুলোকে বিবেচনায় না নিয়ে বিদেশি শক্তিকে দোষারোপ করা দক্ষিণ এশিয়ার নেতাদের জন্য একটা স্বাভাবিক বিষয় পরিণত হয়েছে। অতীতে ইন্দিরা গান্ধী বিদেশি শক্তির হাত থাকার কথা প্রায় বলতেন এবং ইমরান খান পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হবার পর তার সরকারের পতনের জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন। শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের মধ্যে কখনোই তেমন একটা মাখামাখির সম্পর্ক ছিল না। শেখ হাসিনার শাসনামলে গণতান্ত্রিক ধারা মারাত্মক ব্যাহত হওয়ার কারণে তার সরকারের কঠোর সমালোচনা করেছে ওয়াশিংটন। গত জানুয়ারির বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনের সময় বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালুর দাবিকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ভারত ছিল বিপরীত অবস্থানে। দিল্লি হাসিনার পক্ষে ব্যাটিং করেছে, কিন্তু এই মতানৈক্য ভারত মার্কিন সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেনি। নির্বাচনের পর যুক্তরাষ্ট্র হাসিনার সাথে আগের মতোই কাজ করেছে। ভারতের অনুরোধেই ওয়াশিংটন তাদের অবস্থানকে কিছুটা নরম করেছিল বলেই বিভিন্ন মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ভারতের খুব বেশি উদ্বেগ নেই, কিন্তু তাদের বড় উদ্বেগ হল আগামী নির্বাচন পরবর্তী নতুন সরকারকে নিয়ে। সেই নির্বাচন যখনই হোক না কেন, ভারত মনে করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন দল বিএনপির উপর পাকিস্তানের কিছুটা হলেও প্রভাব রয়েছে, যা ভারতের স্বার্থের জন্য ক্ষতিকর। এছাড়া বাংলাদেশ জামাতে ইসলামীকে নিয়েও ভয় কাজ করছে ভারতের মধ্যে। ভারত কার্যত বাংলাদেশের বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। আগামী দিনে তা দুই দেশের সম্পর্কে ক্ষতিকর প্রভাব ফেলবে বলে মনে করেন ভারতের সাবেক কূটনীতিক অনিল ওয়াধবা। ভারতের আরেক সাবেক কূটনীতিক রাজীব ভাটিয়া মনে করেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি ভারতের নিরঙ্কুশ সমর্থনের কারণে এদেশের বিরোধী দলগুলো ও সাধারণ মানুষের মনে যথেষ্ট ক্ষোভ রয়েছে। তাই আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক মেরামত করা খুব সহজ কাজ হবে না ভারতের জন্য। এটা করতে হবে ধীরে ধীরে, নানামুখী পদক্ষেপ নিয়ে। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লোকসভায় বাংলাদেশের ওপর যে বিবৃতি দিয়েছেন তা নিয়ে ঢাকায় কিছুটা হলেও হতাশা সৃষ্টি হয়। বাংলাদেশে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে কয়েকশো লোক নিহত হলেও জয়শঙ্করের বিবৃতিতে সে ব্যাপারে কোনো কিছুই উল্লেখ করা হয়নি। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক রাখার ব্যাপারে ডক্টর ইউনূসের পক্ষ থেকেই প্রথম উদ্যোগ নেওয়া হয়। ডক্টর ইউনূস নিজেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ফোন করে তাকে জানান তার সরকার বাংলাদেশের হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এই ফোনের মাধ্যমে ইউনূস মোদীর কাছে এই বার্তা পৌঁছে দেন তার সরকার ভারতের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত করতে প্রস্তুত রয়েছে। এছাড়া ইউনূস গত 17 আগস্ট ভারতে আয়োজিত ভার্চুয়াল গ্লোবাল সাউথ সামিটে অংশগ্রহণ করেন।
ভারতে শেখ হাসিনার উপস্থিতি বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টিকে কার্যত জটিল করে তুলেছে। আন্দোলন চলাকালে পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের গুলিতে কয়েকশো লোক নিহত হয়েছেন। এসব ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই অনেকগুলো হত্যা মামলা হয়েছে। এসব মামলার কারণে ঢাকা শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দিতে ভারতের কাছে অনুরোধ জানাতে পারে। সে ধরনের কিছু ঘটলে তা হবে ভারতের জন্য খুবই বিব্রতকর। ভারতের ঘনিষ্ঠতম একজন বন্ধুকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা এই অঞ্চলের অন্যান্য প্রতিবেশী দেশের কাছে একটি ভয়াবহ বার্তা পাঠাবে, আর সেই বার্তাটি ভারতকে একটি অবিশ্বস্ত মিত্র হিসেবেই প্রতিষ্ঠিত করবে। তবে হাসিনা যদি ইতিমধ্যেই অন্য কোনো দেশের আশ্রয় নিশ্চয়তা পেয়ে ভারত ছেড়ে চলে যান, তা হবে ভারতের জন্য খুবই স্বস্তির একটি বিষয়। এখন ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অতীতের বৃত্ত ভেঙে বেরিয়ে আসা এবং ঢাকার শক্তি কেন্দ্রগুলোর সাথে নতুন করে সম্পর্ক তৈরির উদ্যোগ নেওয়া। ভারতকে এখন এই বার্তাই দিতে হবে তারা বাংলাদেশের জনগণের সাথেই আছে, প্রতিবেশী দেশগুলোর সরকারের সাথে নয়, বরং জনগণের সাথে ভারতের সম্পর্কের ভিত্তি তৈরি করতে হবে বলে মনে করেন দেশটির কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।